যে বেলডাঙ্গার বুকেই যে চিনির মিল ছিল, প্রত্যেকেই আমরা জানি এই চিনির মিল কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে। বিজেপির ভরত জওয়ার থেকে শুরু করে শাসক দল রবিউল আলম চৌধুরী আছে। ভরত জওয়ার হেভিওয়েট প্রার্থী কিসে দল বদলের ক্ষেত্রে উনি হেভিওয়েট। আচ্ছা, তার মতো দল বদল করা কোনো ব্যক্তি মুর্শিদাবাদ জেলাতে রাজনীতির সঙ্গে যুক্ত নেই। টাকা মাটি, মাটি টাকা। তা মাটিটা হচ্ছে খাঁটি, বেলডাঙ্গার মাটি বামপন্থীদের মাটি। লড়াইয়ে মূলত তৃণমূল আর বিজেপি, এইটাকে আপনি কিভাবে দেখেন? তৃণমূল গভর্নমেন্ট অপদার্থ গভর্নমেন্ট, যারা বেকার ছেলে মেয়েদের কথা ভাবে না, যারা প্রতিটা রন্ধে রন্ধে দুর্নীতিতে ভর্তি। সে বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, এমনকি চাকরিজীবীদের দিয়ে চুরি। রাজনীতি কেমন হওয়া উচিত? জ্ঞান্ত অবস্থায় তারা জন্মজুরের কাজ বা বিভিন্ন কাজে তারা যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে, আর লাশ হয়ে ফিরে আসছে। এটা অশিক্ষিত মানুষকে আমরা যদি নির্বাচিত করি, আমরা যদি ভোট দিই, তাহলে ধর্মের সুশ্রীটাই আসবে। রাজনীতি করা মানুষদের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকতে নেই, আমি এটুকু মনে করি। আজকে বেলডাঙ্গার মানুষ সঠিক দিশা খুঁজে পাচ্ছে না যে ভোটটা কাকে দেবো। এত হচ্ছে সবাই এলাকার মানুষ জানে যে এই মানুষটা অন্তত যাই করুক আমাদের সঙ্গে বেইমানি করবে না। অনেকে ভাবছে ভোটটা 5 ভাগে ভাগ হবে, এই ফাঁকে তাহলে বিজেপি জিতবে। তারা মূর্খের স্বর্গে বাস করছে। এই যে হুমায়ুন কবিরের দলের কথা আসছে, তার প্রার্থীর এখনো দর্শন কিন্তু বেলডাঙ্গার মানুষ পাচ্ছে না। একটা জেনারেশন পুরো শেষ হয়ে গেল এই গভর্নমেন্ট আসার পরে। চাকরি নাই, বাকরি নাই, যুবসাথী দিচ্ছে, তারপরে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। 1500 টাকা দিয়ে মানুষের কি হয় বলুন তো? কি হবে? বামপন্থী রাজনীতি লাল ঝন্ডা ঘাড়ে নেওয়া খুব কঠিন কাজ। ট্রুথলে আপনাদের স্বাগতম, আমি হেকমত। আজকের পর্বে আমরা কথা বলবো বেলডাঙ্গা বিধানসভার বামেদের প্রার্থী, আরএসপির প্রার্থী রাজেশ ঘোষ, যিনি পেশায় একজন শিক্ষক। তিনার সঙ্গে সব রকম আলোচনা হবে। তো প্রথমে আপনাকে ট্রুথলে স্বাগতম। নমস্কার। আপনার প্রত্যেক দর্শক বন্ধুদের আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনার এই যে রাজনীতির মানে হাতে খড়ি কিভাবে হয়েছিল? হাতে খড়ি কবে হয়েছে এটা ঠিক বলতে পারবো না। আমি যখন হাই স্কুলে পড়তাম, সালটা যতদূর সম্ভব ওই 87, 88 এরকম হবে। আমি 89-এ মাধ্যমিক দিয়েছিলাম। সেই সময়তেই প্রোগ্রেসিভ স্টুডেন্ট ইউনিয়ন PSU এর মাধ্যমে কিন্তু ছাত্র রাজনীতিতে আমি যোগদান করি। পরবর্তী পর্যায়ে একটি পার্টির সঙ্গে আমি যুক্ত হয়ে যাই। 93 পঞ্চায়েত যে নির্বাচন, সে নির্বাচনকে সামনে রেখে আমি বিপ্লবী সমাজতন্ত্রী দল, যার সংক্ষেপে নাম হচ্ছে RSP, রিভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি আর কি, এই পার্টির সর্ব ধরনের কাজকর্ম সঙ্গে যুক্ত হয়েছিলাম পার্টির হোল টাইমার হিসাবে। যার জন্য কোনো অনারিয়াম আমি গ্রহণ করতাম না, নিতেন না। কিন্তু সবসময়তেই আমি পার্টিটা করতাম, ধ্যান জ্ঞান আমার পার্টি কেন্দ্রিক হয়ে উঠেছিল। আপনি যে বিধানসভায় মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, সেখানে ধরেন বিজেপির ভরত জওয়ার থেকে শুরু করে শাসক দল রবিউল আলম চৌধুরী আছে। মানে একটা তো ধরেন এখন কি হয়ে গেছে যে লড়াইয়ের ময়দানে যে তৃণমূল বিজেপি, মানুষের একটা অনেকাংশের মানুষের ধারণা যে লড়াইয়ে মূলত তৃণমূল আর বিজেপি, এইটাকে আপনি কিভাবে দেখেন? না, এটা ভুল ধারণা। কারণ বামপন্থীরা বিশেষ করে বেলডাঙ্গা বিধানসভায় বামপন্থীরা ছিল, আছে, আগামী দিনেও থাকবে। এদেরকে মুছে ফেলা যাবে না। বিশেষ করে আমার দল যে বিপ্লবী সমাজতন্ত্রী দল, এটা আমি ঠাকুর রামকৃষ্ণদেবের একটা বাণী দিয়ে যদি বলি, দর্শনের একদম ধ্রুব সত্য কথা, টাকা মাটি, মাটি টাকা। তা মাটিটা হচ্ছে খাঁটি, বেলডাঙ্গার মাটি বামপন্থীদের মাটি। বহু সংগ্রাম আন্দোলনের মাধ্যমে বেলডাঙ্গার মাটি বামপন্থীদের ঘাঁটি হিসাবে পরিচিত। প্রথম বামপন্থী MLA আমার দলের পক্ষ থেকে 1962 সালে জয়লাভ করেছিল।
তারপর পরে তিমির বরণ ভাদুরী, হুম, 3বার তিনি জয়লাভ করেছেন। মোহাম্মদ রেফাতুল্লাহ, তিনি একবার জয়লাভ করেছেন। হুম, তারপরে মধ্যখানে আমরা প্রতিদ্বন্দ্বিতায় করিনি, কারণ হচ্ছে কংগ্রেসের সঙ্গে বামেদের একটা জোট ছিল। সে সময় কংগ্রেস প্রার্থীর পক্ষে বামপন্থীরা হুম। ভোট করেছে। এবার যেহেতু কংগ্রেসের সঙ্গে জোট হয়নি, বামপন্থীদের আলাদাভাবে লড়াইয়ের ময়দানে নামতে হয়েছে। সেই জন্য বেলডাঙ্গা বিধানসভায় আরএসপির যেহেতু পুরনো ঘাঁটি, হুম, বামফ্রন্ট সেই হিসাবে আরএসপি কে এই সিটটি হুম, দিয়েছে আর কি, হুম। লড়াই করার জন্য। এবং পার্টি তথা বামফ্রন্ট আমাকে এই সিটে মনোনয়ন দিয়েছেন আচ্ছা, লড়াই করার জন্য। ধরেন বেলডাঙ্গা বিধানসভায় আপনি জিতে গেলেন, বেলডাঙ্গায় মানে আপনার মানে প্রথম যদি বলা হয় যে প্রথম এই মূলত 3টে কাজ আপনি করবেন, মানে হয় না যে ইচ্ছা থাকে না যে জিতলে আমি এই এই কাজগুলো করব। আচ্ছা, আমি বলি, এর আগের প্রশ্নের কিছু উত্তর হ্যাঁ। আমার বাকি থেকে গেছে। বলেন। 3টে কাজ বলার পরে সে উত্তরগুলো দেবো। হ্যাঁ, যে মানুষ যেটা বলছে বা আপনার কথা মতো হুম। মূলত দুটো দল, একটা হচ্ছে তৃণমূল, হ্যাঁ, হ্যাঁ, তার প্রার্থী রবিউল আলম চৌধুরী, হ্যাঁ, আর একটা হচ্ছে ভরত ঝাওর। হ্যাঁ, 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 যদি দুজনের কথা তুলনা করি, ভরত ঝাওর হ্যাঁ, ভরত ঝাওর হেভিওয়েট প্রার্থী কিসে? হুম। দল বদলের ক্ষেত্রে উনি হেভিওয়েট। আচ্ছা, তার মতো দল বদল করা কোনো ব্যক্তি মুর্শিদাবাদ জেলাতে হুম, রাজনীতির সঙ্গে যুক্ত নেই। উনি প্রথমে আমার দলটাই করতেন, দীর্ঘদিন আমার দল করেছেন, আমার হুম, দলের ছাত্র রাজনীতি করেছেন, পিওসি থেকে রাজনীতি হাতে খড়ি। হুম, হ্যাঁ, সেখান থেকে তিনি আমার দলের হয়ে কাউন্সিলর হয়েছেন বেলডাঙ্গা পৌরসভায়। হুম, পরবর্তী পর্যায়ে তিনি কংগ্রেসে যোগদান করেন, কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেন, তৃণমূল থেকে বর্তমানে বিজেপি। হুম। এই যে তার দল বদল, এই দল বদলে উনি কিন্তু রেকর্ড করে আছেন এবং হেভিওয়েট প্রার্থী। দল বদলের ক্ষেত্রে আচ্ছা। ভোটের ময়দানে হ্যাঁ। উনি কিন্তু হেভিওয়েট প্রার্থী নয়। তার কারণ হচ্ছে বেলডাঙ্গা বিধানসভায় হুম, হিন্দু ভোট মূলত বিজেপি পক্ষে যায়। হুম, হিন্দু ভোটের যদি পার্সেন্টেজ আমরা দেখি 38%, হুম, এই 38%-এর ধরুন 4% মানুষ, হুম। মানে 4% মানুষ যদি ভোট না দেয়, হুম। তাহলে দাঁড়াবে সেটা কত? 34%। 35%। 34% মানুষ ভোট দানে অংশগ্রহণ করবে হিন্দু সম্প্রদায়ের মানুষ। হুম, আমি ধরে নিলাম 50% গড়ে ভোটটা বিজেপির পক্ষে যাবে, বাকি 50% কিন্তু বিভিন্ন দলে ভাগ হয় হুম, হিন্দু ভোট। তাহলে হিন্দু ভোট যেহেতু ভাগ হয়ে যাচ্ছে, তাহলে এখানে লড়াইয়ের ময়দানে হুম, কিন্তু বিজেপি যে প্রার্থী হুম, ভরত ঝাওর দলবদলু যার নামের সঙ্গে জুড়ে গেছে, হুম, সে কিন্তু লড়াই থেকে অটোমেটিক ভাবে আউট হয়ে যাচ্ছে। হুম, 17, তার সঙ্গে আমি আরো 2% দিলাম, 19। হুম, 19% উনি যদি ভোট পান, হুম। 19 মানে পার্সেন্টেজটা হিন্দু ভোটের হয়তো 60%-এর কাছাকাছি হবে। তাতে কিন্তু 19% ভোট পেয়ে কোনো বিধানসভার প্রার্থী জয়লাভ করতে পারে না। আর রবিউল আলম চৌধুরী সে নাকি উন্নয়নের প্রতীক, হুম, যেটা প্রচার করছে। আমরা সবাই জানি যে রেজিনগর বিধানসভায় উনি 3বারের বিধায়ক, হুম, কিন্তু যে দলটার উনি বিধায়ক বর্তমানে, সেই দলটা কিন্তু পশ্চিমবঙ্গবাসী মনে রেখেছে শিল্প তাড়ানোর জন্য, কোনো উন্নয়নমূলক কাজের জন্য নয়। হুম, ওনার যে বিধানসভা ক্ষেত্র রেজিনগর, সেখানে শিল্পের জন্য আমরা বামপন্থীরা প্রচুর জমি অধিগ্রহণ করে বাউন্ডারি দিয়ে রেখেছিলাম। সেখানে কিন্তু ঝোড় জঙ্গলে ভর্তি হয়ে গেছে। এই 11 সালের পর থেকে এই 26 সালে যে 15 বছর, এই 15 বছরে কোনো রকম শিল্পের কাজ হয়নি, সেই জায়গায় ঝোড় জঙ্গল হয়ে পড়ে আছে। উনি যদি এতই উন্নয়নের প্রতীক হবেন, হুম। তাহলে সেখানে কেন শিল্প হলো না? আচ্ছা, কেন আমার জেলার বেকার ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিকের কাজ করতে যেতে হচ্ছে? তারা হেনস্থা হচ্ছে, তারা বিজেপির দ্বারা লাঞ্ছিত হচ্ছে, এমনকি মৃত্যু পর্যন্ত বরণ করতে হচ্ছে তাদেরকে। লাশ হয়ে জ্যান্ত অবস্থায় তারা জন্মজুরের কাজ বা বিভিন্ন কাজে তারা যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসাবে, আর লাশ হয়ে ফিরে আসছে। এটা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখের বিষয়। এই তৃণমূল গভর্নমেন্ট অপদার্থ গভর্নমেন্ট, যারা বেকার ছেলে মেয়েদের কথা ভাবে না, যারা প্রতিটা রন্ধে রন্ধে দুর্নীতিতে ভর্তি, সে বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, এমনকি চাকরিজীবীদের ডিএ চুরি, সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু এরা জড়িত। আর যে 3টে কাজের কথা আপনি বললেন, এই 3টে কাজের মধ্যে 1 নম্বর হচ্ছে যে বেলডাঙ্গার যে পাঁচরাহা মোড়,
যে রেল লাইন বিভৎস জ্যাম হয়, মানুষের দুর্ভোগের শেষ নেই। হুম, এর যে ওভারব্রিজ বিভিন্ন রেল করছে, এটা বিভিন্ন কারণে আটকে আছে, সেটা যাতে দ্রুততার সঙ্গে খুব তাড়াতাড়ি যাতে সম্পূর্ণ করা যায়, সেটা হচ্ছে 1 নম্বর আমার প্রায়োরিটি। হুম, 2 নম্বর হচ্ছে গ্রামীণ রাস্তাঘাট হুম, ভাঙা চোরা অবস্থায় আছে, হুম, সেগুলোর প্রায়োরিটি দেয়া। হুম, সেই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য হুম, এবং এই যে পরিযায়ী শ্রমিকরা বাইরে চলে যাচ্ছে, হুম, অথচ বেলডাঙ্গার বুকেই হুম, যে চিনির মিল ছিল, প্রত্যেকেই আমরা জানি হুম, এই চিনির মিল কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে। এই চিনির মিলের যে জায়গা, এই জায়গা অধিগ্রহণ করে গভর্নমেন্টকে দিয়ে যাতে সেখানে শিল্প স্থাপন করে হুম, প্রচুর পরিমাণ আমার বেকার যুবক যুবতীদের যাতে কাজ দেওয়া যায়, হুম, তার ব্যবস্থা করা। মূলত এইগুলোই আমি যদি এমএলএ হিসাবে, হুম। অর্থাৎ মানুষের আশীর্বাদ নিয়ে বিধানসভায় মানুষ যেতে যদি পারি, সুযোগ দেয়, আর যদি সুযোগ দেয়, হুম, বা আমিও অনুরোধ করবো মানুষকে আমাকে একবার সুযোগ দেওয়ার জন্য, হুম। আমি এই কাজগুলো করে দেখাবো। বেলডাঙ্গা তথা মানে রাজ্যে ধরেন রাজনীতিতে ধর্মকে অস্ত্র করে অনেক দল মানে নোংরামির খেলা খেলছে, ওটাকে আপনি মানে কিভাবে ডিফেন্ড করেন? না, ধর্ম দিয়ে সবসময়তে হুম, ভোটটা হয় না, বা বেলডাঙ্গার বিধানসভা তো হবে না। হুম, বেলডাঙ্গার মানুষ অত্যন্ত সচেতন মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। হুম, তারা ধর্মকে নিয়ে রাজনীতির সঙ্গে জড়াতে চাইবে না, হুম, এটা আমার বিশ্বাস। হুম, হ্যাঁ, আমরা মনে করি ধর্ম যার যার উৎসব সবার। হুম, যেমন আমরা দুর্গাপুজোতে হিন্দু মুসলিম হুম, সমস্ত সম্প্রদায়ের মানুষ বিভেদ ভুলে আনন্দ সঙ্গে মেতে উঠি, ঠিক সেরকম ঈদেও কিন্তু আমরা হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু অংশগ্রহণ করে থাকি। সেই হিসাবে বাবরি মসজিদের যে ব্যাপার, হুম, সেই ব্যাপারটা, হ্যাঁ, মসজিদ অবশ্যই দরকার আছে, হুম, মন্দিরও যেমন দরকার আছে। হিন্দুরা মন্দিরে যাবে, মুসলিমরা যাবে মসজিদে, হুম, খ্রিস্টানরা যাবে গির্জায়। হুম, এতদূর পর্যন্ত ঠিক আছে, কিন্তু এর বাইরে রাজনীতির সঙ্গে যদি মিশাতে যায়, হুম, এটা নোংরামি ছাড়া আর কিছু নয়। তাই আমার বিশ্বাস বেলডাঙ্গার মানুষ হুম, এই নোংরামিতে কোনোদিন জড়াবে না। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, প্রত্যেকটা মানুষের প্রতি আমার বিশ্বাস আছে হুম, যে এনারা ধর্মকে রাজনীতির সঙ্গে জড়াবে না। সেই হিসাবে এটা গৌণ ব্যাপার, মুখ্য ব্যাপার নয়। বেলডাঙ্গা নির্বাচনে ইস্যু নয়। তাহলে মানে আসলে রাজনীতিতে তাহলে মানে আপনার মতে কেমন মানে হওয়া উচিত, রাজনীতি কেমন হওয়া উচিত? রাজনীতি, এখন ধরেন মানে একটা ব্যাপার কি, রাজনীতি মানে অনেকে মানে ঘৃণ্য বিষয় হিসেবে দেখে যে রাজনীতি করে মানে এই লোকটা খারাপ। এরকম হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ, এটা মানুষের একটা ভুল ধারণা, রাজনীতি করার লোকগুলোই খারাপ। এটা আরো হুম, প্রমাণিত হয়ে গেল গত 15 বছর ধরে হুম, যে গভর্নমেন্ট এখন পশ্চিমবঙ্গে চলছে, এদের যে দুর্নীতি, তোলাবাজি, এর জন্যই মানুষ আরো বীতশ্রদ্ধ হয়ে পড়েছে। হুম, আমরা জানি যে শিক্ষিত মানুষ এখন রাজনীতিতে বড্ড অভাব হয়ে পড়েছে, হুম, এটা মানুষ বলছে, কিন্তু তা নয়। হুম, যত দিন যাবে আমরা চাইবো যে শিক্ষিত মানুষ, হ্যাঁ, হ্যাঁ, এই রাজনীতির সঙ্গে যুক্ত হোক, এবং রাজনীতির যে কালিমা, হুম, এই যে দুর্নীতিগ্রস্ত মানুষ, হুম, যারা চোর গুন্ডা বদমাস, যারা প্রমোটার, হ্যাঁ, লুটেরা, যারা রাজনীতি করছে, তাদেরকে সরাতে গেলে পরে শিক্ষিত সমাজকে রাজনীতির সঙ্গে যুক্ত হতে হবে। হুম, এবং বেকার যুবক যুবতীদের কথা এই শিক্ষিত সমাজই ভাবতে পারে, যারা ভবিষ্যতে যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। আর যদি অশিক্ষিত মানুষকে আমরা যদি নির্বাচিত করি, আমরা যদি ভোট দিই, তাহলে ধর্মের সুশ্রীটাই আসবে ভোটকে বিভাজন করার জন্য। আচ্ছা, মানে আপনি তো পেশায় একজন শিক্ষক, হ্যাঁ। মানে ছাত্রদের শিক্ষা মানে শ্রেণীকক্ষে ছাত্রদের শিক্ষা দেওয়া আর মানুষের জন্য কাজ করা, এই দুটো কিভাবে দেখেন? দেখুন, আমি হুম, আমার পেশা হয়েছে শিক্ষকতা, হুম, আর আমি ভালোবেসে রাজনীতিটা করি। হুম, রাজনীতিটা কেন করি? কারণ রাজনীতির মাধ্যমে মানুষের প্রচুর উপকার করা যায়, যেটা এলাকার মানুষ জানে। হুম, যে আমি স্কুল টাইমের হুম, বাইরে যে টাইমটুকু পাই, বেশিরভাগ সময়টাই কিন্তু আমি রাজনীতির পিছনে, মানুষের পিছনে হুম, আমি ব্যয় করি। আমার রাজনীতি মানে হচ্ছে মানুষের জন্য রাজনীতি করা, আমার নিজের জন্য নয়। রাজনীতি করা মানুষদের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকতে নেই, হুম, আমি এটুকু মনে করি। আচ্ছা, মানুষের জন্য যিনি কাজ করার জন্য এসছেন, হুম, তিনি তার নিজের কাজ নিয়ে, নিজের ধান্দাবাজি নিয়ে যদি ব্যস্ত থাকেন, তাহলে মানুষের উপকারটা করবে।
আজকে বেলডাঙ্গার মানুষ সঠিক দিশা খুঁজে পাচ্ছে না যে ভোটটা কাকে দেবো। এত বেশি বিচ্ছিন্ন হয়ে আছে, ভোটাররা এত দ্বিধাবিভক্ত হয়ে আছে যে ভালো মানুষ আজকে খুঁজে পাচ্ছে না। সেই জন্য আজকে আমার দল আমাকে যে প্রার্থী করেছে, সবাই এলাকার মানুষ জানে যে এই মানুষটা অন্তত যাই করুক আমাদের সঙ্গে বেইমানি করবে না। দীর্ঘদিন ধরে আমাকে চেনে, সেই হিসাবে সেই আমি 93 সাল থেকে যখন পার্টির কাজকর্ম করতে থাকি গোটা বেলডাঙ্গা ব্যাপী এবং বহরমপুরে যে বিধানসভা ক্ষেত্রগুলো আছে, আমার বড় সৌভাগ্য যে এই বেলডাঙ্গা বিধানসভার যে বহরমপুর ব্লকের যে 5টা পঞ্চায়েত আছে, এই 5টা পঞ্চায়েতের মানুষজনের সঙ্গেও কিন্তু আমার দীর্ঘদিনের সুসম্পর্ক। খেলাধুলা, রাজনীতি, সাহিত্য চর্চা, কবিতা লেখা, লিটিল ম্যাগাজিন, বিভিন্ন রকম কাজের সঙ্গে যেহেতু সামাজিক কাজের সঙ্গে যুক্ত, এবং সর্বশেষ বলি যে গাছ লাগানো আমার একটা নেশা। আচ্ছা, গাছের প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। এই সব কাজকর্ম থাকতে থাকতে মানুষের সঙ্গে আরো গভীর সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্ক জোরেই কিন্তু এবার এই বেলডাঙ্গা সিট কিন্তু আমরা জিতবো, অর্থাৎ বিপ্লবী সমাজতন্ত্রী আরএসপি দলের পক্ষে জয় অনিবার্য। আপনি তো মানে ঘুরছেন এখন, মানুষের সঙ্গে মিশছেন, তাদের থেকে যে ফিডব্যাকটা পাচ্ছেন কি মানে কি মনে হচ্ছে? সাড়া পাচ্ছি প্রচুর। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যেটা, সাধারণ মানুষের সঙ্গে যেমন আমার সুসম্পর্ক আছে, রাজনীতি যারা করে শুধু তারাই নয়, সাধারণ মানুষ একদম এই যে ক্ষেত্রগুলো আমি বললাম, এই ক্ষেত্রগুলোতে কাজ করার সুবাদে গোটা বেলডাঙ্গা বিধানসভা তথা মুর্শিদাবাদ জেলাব্যাপী আমার সঙ্গে যে মানুষের সম্পর্ক, সেই সম্পর্ক একটা সাড়া তো পাবোই। তার তো একটা আমি তো তাদের কাছ থেকে সমর্থন তো আশা করতেই পারি, এবং তারা স্বতঃস্ফূর্ত ভাবে যেদিন থেকে আমার নামটা প্রার্থী হিসাবে কমরেড বিমান বসু বামফ্রন্টের চেয়ারম্যান ঘোষণা করেছেন, সেদিন থেকে আমার ফোনে, হোয়াটসঅ্যাপে ফোন এসছে, মেসেজ এসছে, তারা শুভেচ্ছা জানিয়েছে। সেটা অগণিত মানুষ, বলে বোঝানো যাবে না। আর 2 নম্বর হচ্ছে যে বামপন্থীরা যেসব মানুষগুলো দীর্ঘদিন যেহেতু আমাদের প্রার্থী ছিল না, সেই হিসাবে যারা বসেছিল, একটা জিনিস আমি খেয়াল করেছিলাম, আমার বলতে কোনো দ্বিধা নেই যে ভোটটা মূলত মেরুকরণ হয়ে গেছিল, হিন্দু মুসলিম ভাগ হয়ে গেছিল। এই যে ভাগ হওয়ার ফলে যে আমাদের যে বাম কংগ্রেসের জোট ছিল তার ভোট একদম তলানিতে নেমে এসেছিল, মানে বামের ভোট রামে চলে গেছিল বলছেন, ওই তথ্যটা তাহলে ঠিক বলছেন তাই তো? যেমন হয়তো গিয়েছিল কিছু ভোট, অবশ্যই গিয়েছিল। পার্মানেন্ট ভোট বলে কিছু হয় না, মানুষ কারো কেনা গোলাম নয় কোনো রাজনৈতিক দলের। যারা আমরা সক্রিয় রাজনীতি করি, তারা আমরা দলের সৈনিক, তারা যদি দল ত্যাগ করি তাহলে পরে সেটা বলতে পারা যায়। কিন্তু সাধারণ ভোটারদেরকে এই ধরনের কথা বলে অপমানিত করা, কারণ তারা কারো কেনা সম্পত্তি নয় কোনো দলের। তাদের যেটা ভালো লাগবে, তাদের স্বাধীন চিন্তা ভাবনা করার ক্ষমতা আছে। এই স্বাধীন চিন্তা ভাবনা করে তাদের যেটা ভালো লাগবে, এলাকার উন্নয়নের স্বার্থে সঠিক মানুষকে নির্বাচন তারা করবে, বিশ্বাস আমি রাখি। এবং এই পুরনো লোকজনগুলো যারা বামপন্থী আছে, সেই বামপন্থী লোকজনগুলো কিন্তু সবাই এবারে নির্বাচনে কিন্তু নেমে পড়েছে বাম প্রার্থীর পক্ষে, অর্থাৎ আমার পক্ষে কোদাল বলচা প্রতীকে ভোট করাতে তারা শুরু করেছে। প্রত্যেকটা মিটিং মিছিলে আমি যেখানে যাচ্ছি প্রচুর সাড়া পাচ্ছি, সেটা খুবই একটা ভালো দিক, আমার খুব ভালো লাগছে এটা। ওখানে বেলডাঙ্গা বিধানসভায় তো মানে এজিওপি যে হুমায়ুন কবিরের যে দল হয়েছে, সেখানে তিনারও তো প্রার্থী রয়েছেন সেই দলে। তারা কি মানে মূলত ধরেন মুসলিম ভোটটা তো হয়ে যাচ্ছে, সেখানে তো বিজেপির লাভটা হয়ে যাবে না? ওইটাকে আপনি কিভাবে দেখছেন, কি মানে ভোটটা যাবে কি না? বিজেপির যে লাভ কি হবে সেটা তো বলেই দিলাম। একটা বিধানসভা ক্ষেত্রে 17 থেকে 18 কি 19% ভোট পেয়ে কেউ কোনোদিন এমএলএ হতে পারে না। অনেকে ভাবছে ভোটটা 5 ভাগে ভাগ হবে, এই ফাঁকে তাহলে বিজেপি জিতবে, তারা মূর্খের স্বর্গে বাস করছে। ঠিক আছে, এখানে যে হুমায়ুন কবিরের দলের কথা আসছে, তার প্রার্থীর এখনো দর্শন কিন্তু বেলডাঙ্গার মানুষ পাচ্ছে না। আপনারা যদি সাংবাদিক হিসাবে যদি আপনারা খেয়াল করেন, দেখবেন কোনো সারা শব্দ নেই, কারণ নিজেই বুঝেছেন। সেজন্য কিন্তু উনি বেলডাঙ্গা দাঁড়াবো বলেছিলেন, বেলডাঙ্গা থেকে সরে এখন নওদাতে গেছেন। আর বাকি যে দুটো পক্ষ আছে, একটা হচ্ছে কংগ্রেস। কংগ্রেসের সাংগঠনিক পরিকাঠামো বর্তমানে ভীষণই খারাপ, আমাদেরও যেমন খারাপ ছিল, কিন্তু আমাদের রিকভারি করার জায়গাটা আমি পেয়ে গেছি।
যেহেতু বাম প্রার্থী হিসাবে হুম। আমাকে প্রথমেই কিন্তু সিলেকশন করা হয়েছিল, হুম। সেই হিসাবে আমি যে সময়টা পেয়েছি মানুষের হুম। দুয়ারে দুয়ারে আমার পুরনো কমরেডদের কাছে যাওয়ার হুম। যে সময়টা পেয়েছি সেটাকে আমি কাজে লাগিয়ে আমি আমার যে নির্বাচনী ক্ষেত্র বেলডাঙ্গা হুম। বিধানসভা ক্ষেত্র এখানে বামপন্থীদের আমি নামাতে পেরেছি, এটা আমার পক্ষে একটা প্লাস পয়েন্ট। আর তৃণমূলের পক্ষে যে ভোটাররা এতদিন ভোট দিয়েছেন তারা বীতশ্রদ্ধ, হুম। চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, মানে সমস্ত কিছু চুরিতে, চাকরি চুরি, বেকার ছেলেদের একটা জেনারেশনকে শেষ করে দিল। একটা জেনারেশন পুরো শেষ হয়ে গেল এই গভর্নমেন্ট আসার পরে, চাকরি নাই, বাকরি নাই, এই যে কি যুবসাথী অবস্থা। দিচ্ছে, তারপরে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, মানে যে সমস্ত এই সবগুলো প্রকল্প দিয়ে তো আছে, কোনো স্থায়ী সমাধান হয় না। না, এগুলো তো ইফেক্ট পড়বে। হ্যাঁ, এফেক্ট পড়লে পরেও বুঝে গেছে হ্যাঁ। যে টাকা নেবো, ভোট দেবো না, কারণ এদিকে সরাতে হবে, আমাদের চাকরি চাই। হুম। ধরুন আপনি, হুম। আপনার বাড়িতে ভাই আছে MA BA, হুম। ধরুন যদি SSC-র মাধ্যমে এসে যদি শিক্ষক হয়, হুম। হুম। তাহলে কিন্তু সমাজ উপকৃত হবে। আপনার পরিবার যেমন উপকৃত হবে, আপনার ভাই যেমন উপকৃত হবে, সমাজ উপকৃত হবে। কেমন ভাবে সমাজ উপকৃত হবে? কারণ আপনার ভাই ধরুন একটা বাড়ি বানাবে, তাহলে বাড়ি বানাতে গেলে পরে প্রথম হচ্ছে রাজমিস্ত্রি দরকার, তাহলে সে রাজ্যে রাজমিস্ত্রি কাজ করে, সে কাজ পেলো। হ্যাঁ। যে ইট দরকার, তাহলে এই যে ইট ভাটা করেছে সে এখান থেকে ব্যবসা করতে পারছে, তাকে ইট বিক্রি করে বালি পাথর অনুরূপভাবে ক্রয় বিক্রয় কিনতে পারছে। হুম। ঠিক আছে, এই যে পয়সাটা রোটেশন হচ্ছে, মানুষের হাতে পয়সা যাচ্ছে, কাজ হচ্ছে, কাজ পাচ্ছে, এর জন্য কিন্তু চাকরি দরকার। অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে পরে মানুষের হাতে পয়সা দরকার। 1500 টাকা দিয়ে মানুষের কি হয় বলুন তো, কি হবে? না এইভাবে ভোট ব্যাংকটা তো মানে আমার যে না, আমি ভুল হতেই পারি, সেটা বিষয় না, না আপনি ভুল হলে সংশোধন করে দেবেন। ধরেন গ্রামের দিকে একটা ফ্যামিলি থাকে, সে ধরেন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, কৃষক বন্ধু পাচ্ছে, মানে আরো অনেক কিছু পাচ্ছে, মানে ইয়ারলি ধরেন অ্যাভারেজ একটা ভালো অ্যামাউন্ট সে পাচ্ছে, তাহলে সে কি ভাববে না একটু ভোট দিতে গিয়ে? দেখুন, এইগুলো পাওয়ার পরেও কিন্তু তাদের সংসার চলে না, তার জন্য কিন্তু পরিযায়ী শ্রমিক হতে হয় ওই সব পরিবারের ছেলে মেয়েদের, তারপরে লাশ হয়ে ফিরে আসতে হয়। মানুষ এটা বুঝছে যে ভাতা কখনোই স্থায়ী সমাধান হতে পারে না। এর জন্য চাই কর্মসংস্থান, এর জন্য চাই শিল্প, এর জন্য চাই কলকারখানা। অবশ্যই এটা কিন্তু মানুষ বুঝে গেছে, আর এটা একমাত্র করতে পারে সঠিকভাবে, সঠিক পথে বামপন্থীরা। 34 বছর থাকার পরেও কোনো মানুষ আমাদের দিকে তাকে চোর বলার ক্ষমতা নেই, বা বলে না। রাস্তা দেখলে পরে মানুষ সম্মানের সঙ্গে কথা বলে, যেহেতু দলটা প্রথম থেকে এখনো পর্যন্ত আমরা করছি, আগামী দিনেও করব। কোনো মানুষের ক্ষমতা নেই আমাদেরকে দল বদলু বলার, বাকি দিকে কিন্তু বলছি। কিন্তু বামেদের তো একজন মানে ছাত্র নেতা, CPM এর অবশ্য, আপনাদের দলের না, সে তো তৃণমূলে চলে গেল। সেটা তার ব্যক্তিগত ব্যাপার। বামপন্থী রাজনীতি লাল ঝন্ডা ঘাড়ে নেওয়া খুব কঠিন কাজ, অনেক ত্যাগ স্বীকার করতে হয়, লোভ সংবরণ করতে হয়, মানুষের জন্য কাজ করার নিজের মধ্যে একটা আগ্রহ তৈরি করতে হয়, এবং মানুষের উপকার করার জন্যই কিন্তু রাজনীতি করা, নিজের জন্য, মানুষের উপকার করার জন্য। কোনো মানুষের ক্ষমতা নেই। আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি অন্যের কথা বলতে পারবো না। আমি আমার ব্যক্তিগত কথা দিয়ে বলছি যে কোনো মানুষের ক্ষমতা নেই আমাকে বলা যে কারো কাছ থেকে আমি 10 টাকা নিয়েছি কাজ করে দিয়ে আর বিনিময়ে। সততাই হচ্ছে মূলধন আমাদের, আর নীতি আদর্শ হচ্ছে মূল। এটা নিয়ে এগিয়ে যাচ্ছি এবং মানুষের আশীর্বাদটা সেই জন্যই পাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আমাদের সময় দিলেন।